বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প ঘটতে যাচ্ছে। যে দলকে একসময় মৃত ভাবা হয়েছিল, যাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার উপক্রম ছিল, তারাই আজ ক্ষমতার দাবার বোর্ডে সবথেকে বড় ট্রাম্প কার্ড। বিএনপি বা আওয়ামী লীগ গতানুগতিক এই সমীকরণের বাইরে গিয়ে নতুন এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। রাজনীতির মাঠে কোনো শোরগোল নেই কোনো বড় শোডাউন। তবুও বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে আসল গেম চেঞ্জার হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। কিন্তু কিভাবে, কোন গোপন কৌশলে তারা সাধারণ ভোটারদের মনস্তত্ত্ব বদলে দিচ্ছে? কেন বলা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতায় জামায়াতের জন্য ক্ষমতা রাস্তা তৈরি করে দিয়েছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন ব্লুপ্রিন্ট, যা পাল্টে দিতে পারে বাংলাদেশের আগামীর ইতিহাস। বাংলাদেশের ভোটের মাঠ আর 10 বছর আগের মতো নেই। আগে আমরা দেখতাম রাজপথে বিশাল মিছিল, লাখো মানুষের স্লোগান। সেই মিছিলের আকার দেখে বলে দেয়া যেত কে জিতবে আর কে হারবে। কিন্তু 24-এর বাংলাদেশে সেই দৃশ্য এখন অতীত। আজকের ভোটাররা আর মিছিলের ভিড় দেখে ভোট দেয় না। তাদের হাতে আছে স্মার্টফোন, মাথায় আছে দীর্ঘদিনের বঞ্চনার হিসাব। তারা এখন আর অন্ধ আবেগে চলে না, চলে যুক্তিতে। বাংলাদেশের রাজনীতি মূলত দুটি দলের মধ্যে আবর্তিত ছিল, এক আওয়ামী লীগ, 2 বিএনপি। কিন্তু 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপট এবং গত 15 বছরের ইতিহাস মানুষের মনে এক গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। একদিকে আওয়ামী লীগের গত 15 বছরের শাসন আমলে দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কোনো না কোনো নেতার বিদেশের বাড়ির ছবি ভাইরাল হচ্ছে, যা মানুষের মনে এই ধারণা পোক্ত করেছে যে এই দল দেশের সম্পদ রক্ষা করতে ব্যর্থ। অন্যদিকে 5 আগস্টের পর বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং কমিটি বাণিজ্যের অভিযোগ সাধারণ মানুষকে হতাশ করেছে। মানুষ ভেবেছিল এক দলের বিদায়ের পর অন্য দল হয়তো ভালো কিছু উপহার দেবে, কিন্তু যখন দেখে সেই পুরনো সংস্কৃতি, দখল আর চাঁদাবাজি, তখন মানুষের মনে তৈরি হয় এক বিশাল রাজনৈতিক শূন্যতা। মানুষ এখন এমন কাউকে খুঁজছে যারা অন্তত তাদের পকেটের টাকা আর ব্যবসার নিরাপত্তা কেড়ে নেবে না। আর এই মনস্তাত্ত্বিক সুযোগটি কাজে লাগাচ্ছে জামায়াতে ইসলামীর বর্তমান কৌশলের দিকে তাকালে অবাক হতে হয়। তাদের কোনো হাঁকডাক নেই, কিন্তু তাদের আছে একটি সাইলেন্ট বা নীরব ভোট ব্যাংক। সাধারণ মানুষ এখন ভাবছে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত, বিএনপি কিছুটা বিশৃঙ্খল, কিন্তু জামায়াতের লোকেরা অন্তত ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ বা চাঁদাবাজ নয়। 2001 থেকে 2006 সালে জোট সরকারের সময় জামায়াতের মন্ত্রীদের বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। এই পুরনো রেকর্ডটি আজ তাদের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজিতে পরিণত হয়েছে। ধর্মপ্রাণ সাধারণ মানুষ, যাদের জীবন মসজিদ বা মাদ্রাসা কেন্দ্রিক, তারা নীরবে জামায়াতের দিকে ঝুঁকছে। এই ভোটাররা ফেসবুকে স্ট্যাটাস দেয় না, মিছিলে যায় না, কিন্তু ভোটের দিন ঠিকই তাদের রায় দিয়ে আসে। এই সাইলেন্ট মেজরিটি বা নীরব সংখ্যাগরিষ্ঠতা যে কোনো নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তবে জামায়াতের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সাংগঠনিক কাঠামো। বাংলাদেশের অন্য যে কোনো দলের চেয়ে জামায়াত অনেক বেশি সুশৃঙ্খল। আওয়ামী লীগ বা বিএনপিতে যেমন গ্রুপিং, কোন্দল বা নমিনেশন নিয়ে মারামারি দেখা যায়, জামায়াতে সেটা অকল্পনীয়। দলটি রোকন থেকে শুরু করে আমির পর্যন্ত সবাই চেইন অফ কমান্ড মেনে চলে। হাজারো দমন পীড়ন, শীর্ষ নেতাদের ফাঁসি এবং জেল জুলুমের পরেও এই দলটি ভেঙে যায়নি বা ছত্রভঙ্গ হয়নি। এটি প্রমাণ করে তাদের সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত। কিন্তু এসবের বাইরেও জামায়াত এবার নির্বাচনে এমন এক কৌশল প্রয়োগ করছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল। একে বলা হচ্ছে ভোটার ট্রান্সফার বা ভোটার স্থানান্তরের কৌশল। বিষয়টি একটু বুঝিয়ে বলা যাক। দলের শীর্ষ পর্যায় থেকেও নির্দেশ দেওয়া হয়েছে, যেসব আসনে জামায়াতের জেতার সম্ভাবনা নেই, সেখানকার ভোটাররা নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করে পাশের এমন একটি আসনে নিয়ে যাবে যেখানে জামায়াতের জেতার সম্ভাবনা প্রবল। উদাহরণস্বরূপ, টাঙ্গাইল 2 আসন থেকে যদি 10,000 জামায়াত সমর্থক ভোটারকে টাঙ্গাইল 3 আসনে স্থানান্তর করা যায়, তবে ওই আসনে জয়ী হওয়া অনেক সহজ হয়ে যায়। আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের কৌশল দেখা গেলেও বাংলাদেশে এটি প্রথম। এই নিখুঁত পরিকল্পনা তাদের নির্বাচনী ম্যাপ বা মানচিত্রই বদলে দিতে পারে। যেখানে আগে তারা 5 থেকে 10,000 ভোটে হারত, সেখানে এবার তারা এই স্থানান্তরিত ভোটারের মাধ্যমে জয়ের বন্দরে পৌঁছাতে চায়। এছাড়া জামায়াত এখন আর অ্যানালগ পদ্ধতিতে নেই।
তারা পুরোদস্তুর ডেটা ড্রিভেন বা তথ্য উপাত্ত ভিত্তিক রাজনীতি করছে। কোন এলাকার মানুষের সেন্টিমেন্ট কি, কোন বয়সের ভোটাররা কি চায় তা তারা জরিপ করছে। ফেসবুক, ইউটিউব অ্যালগোরিদম ব্যবহার করে তারা টার্গেট অডিয়েন্সের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে। তাদের রুট লেভেলের কর্মীরা একযোগে কাজ করছে, যা অন্য বড় দলগুলোর মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক রাজনীতি। ভারত চায় আওয়ামী লীগ ফিরুক, কিন্তু বর্তমান বাস্তবতায় সেটা কঠিন। অন্যদিকে বিএনপির সাথে ভারতের সম্পর্ক মেরামতের চেষ্টা অনেক সাধারণ ভোটারের মনে সন্দেহের দানা বাঁধছে। ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে সব সময়ই একটি বড় ফ্যাক্টর। জামায়াত নিজেকে একটি মডারেট বা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ চায় না বাংলাদেশ চীন বা রাশিয়ার বলয়ে চলে যায়। তাই তারা যদি দেখে যে জামায়াত একটি সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা শক্তি, তবে তারা জামায়াতকে সমর্থন দিতেও পারে। আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্য করতে জামায়াতের এই রিব্র্যান্ডিং বা নতুন মোড়কে আত্মপ্রকাশ বেশ তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক কিছু জরিপ বা ইনোভেটিভ কনসাল্টিং এর ডেটা বলছে, আগামী নির্বাচনে বিএনপি হয়তো 41% ভোট পেতে পারে, কিন্তু জামায়াত পেতে পারে প্রায় 30% ভোট, আর আওয়ামী লীগ নেমে আসতে পারে 18%-এর নিচে। অবাক করা বিষয় হলো, প্রায় 23% মানুষ মনে করে জামায়াত ক্ষমতায় যেতে পারে। এই 23% মানুষ বা প্রায় 3 কোটি ভোটার যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, তবে নির্বাচনের ফলাফল অবিশ্বাস্য হতে পারে। যদি জামায়াত তাদের এই 30% ভোটকে 100 থেকে 120টি আসনে কনসেন্ট্রেট বা কেন্দ্রভূত করতে পারে, তবে প্রতিটি আসনে তাদের নিজস্ব ভোট হবে 2 থেকে 2.5 লাখ। আর বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো প্রার্থীর পকেটে যদি নিশ্চিত 2 লাখ ভোট থাকে, তবে তার বিজয় ঠেকানো প্রায় অসম্ভব।